Hello everyone, this is Moloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. প্রত্যেক দিনের ন্যায় আজকেও তোমাদের আরও একটা নতুন ক্লাসে প্রত্যেককে জানাই স্বাগত। আজকেও আমরা বিপিএসসি টিআরই 3.0 বিপিএসসি টিআরই 3.0 এর 9-10 কোশ্চেন পেপার আমরা অ্যানালাইসিস করব। এবার এই সোমবার থেকে আমরা 9-10 পেপারটা অ্যানালাইসিস করেছি। এর আগে আমরা 11-12 পেপারটা অলরেডি অ্যানালাইসিস করে দিয়েছি। টিআরই 3.0 এর কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করে দিয়েছি। 9-10 জেনারেল স্টাডিজ পেপারটা আমরা আলোচনা করছি। এর আগের দিনে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আলোচনা করেছি। আজকে আমরা জিওগ্রাফি পেপারটা আলোচনা করব। এইভাবে তোমরা যারা রেগুলার তারা প্রত্যেকেই জানো আমরা রেগুলার একটা টপিক নিয়ে আলোচনা করি, একটা সাবজেক্ট নিয়ে জেনারেল স্টাডিজ এবং কম্পালসারি যে ল্যাঙ্গুয়েজ পেপারটা রয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করি। চলো বেশি দেরি না করে আমরা মূল পর্বে যাই। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন প্রথমবারের জন্য ভিজিট করলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ক্লাসগুলি পাওয়ার জন্য। আজকে দেখো জেনারেল স্টাডিজের যে জিওগ্রাফি কোশ্চেনগুলো সেটা 53 থেকে ছিল। দেখো 55 থেকে কোশ্চেন রয়েছে জিওগ্রাফির। অনস্ক্রিন তোমাদের দেখাচ্ছি, দেখো 55-এর প্রশ্নটা তোমরা সকলে খেয়াল করো। প্রথম প্রশ্ন আজকের সেটে জিওগ্রাফি থেকে, ম্যানগ্রোভ ফরেস্ট অফ গঙ্গা ডেল্টা ইজ কল্ড, অর্থাৎ গাঙ্গেয় যে বদ্বীপ এলাকায় যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেই ম্যানগ্রোভ অরণ্যটা কী নামে পরিচিত? অপশান এ দেখো সুন্দরবন, অপশান বি দেখো সুন্দরগড়, অপশান বি দেখো সুরেন্দ্রনগর। মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সুন্দরবন। এটা ইজি কোশ্চেন ছিল, প্রত্যেকেই পারবে আশা করছি। 56 নম্বর প্রশ্নটা খেয়াল করো, হুইচ রিভার ইজ ফ্রিকোয়েন্টলি চেঞ্জিং ইটস কোর্স অফ ফ্লোয়িং ইন বিহার? এটা বিহার জিওগ্রাফি থেকে দিয়েছে। বিহারের কোন নদীটা তার গতিপথ পরিবর্তন করে? করে কোন নদী বিহারের? দেখো অপশান এতে রয়েছে গণ্ডক, অপশান বি এ রয়েছে কোসি, অপশান সি এ রয়েছে পুনপুন, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোসি নদী, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এই কোসি নদীকেই বিহারের দুঃখ বলা হয়, সরো অফ বিহার। কোন নদীকে বলা হয়? এই কোসি নদীকে। নেক্সট 57 নম্বর প্রশ্নটা দেখো, প্লান্ট রুটস গেট ওয়াটার ফ্রম সয়েল, অর্থাৎ উদ্ভিদের যে মূল তারা যে জল শোষণ করে মাটি থেকে, জল শোষণ করে কোন প্রক্রিয়ায় বা কীভাবে জলটা পায়? বাউন্ড ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার, না ক্যাপিলারি ওয়াটার, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি প্রক্রিয়ায় মূলের মাধ্যমে মাটি থেকে জল শোষণ করে উদ্ভিদরা। ক্যাপিলারি প্রক্রিয়া কি? কৈশিক প্রক্রিয়া, যে প্রক্রিয়া শোষণ করে উদ্ভিদ মাটি থেকে জলটা শোষণ করে, আর সেই জলটাকে এই কারণে ক্যাপিলারি ওয়াটার বলা হচ্ছে। নেক্সট 58 নম্বর প্রশ্নটা দেখো, হাউ মাচ ইকুয়েটোরিয়াল ডায়ামিটার ইজ লার্জার দ্যান দ্য পোলার ডায়ামিটার? মানে ধরো এটা ভূগোলক, এই ভূগোলকের মধ্যবর্তী অঞ্চলে রয়েছে নিরক্ষরেখা, অর্থাৎ ইকুয়েটোরিয়াল। এই নিরক্ষরেখাটাকে যদি আমরা লম্বচ্ছেদ করি তাহলে এর যে ব্যাসটা পাবো সেটা ঠিক এই ধরনের হবে, অর্থাৎ এর যে ব্যাসটা জানতে চাওয়া হয়েছে নিরক্ষীয় ব্যাস। এবং এই অঞ্চলে রয়েছে মেরুরেখা, অর্থাৎ মেরুরেখাটা ছোট হয় তার ব্যাস। এই দুটো ব্যাসের মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ মেরু ব্যাস অর্থাৎ পোলার যে লাইনটা রয়েছে পোলারের ডায়ামিটার এবং ইকুয়েটোরিয়ালের যে ডায়ামিটারটা, এদের মধ্যে পার্থক্য কত? এটা জানতে গেলে তোমাদের অবশ্যই জানতে হবে ইকুয়েটোরিয়াল যে ডায়ামিটারটা হয় সেটা কত হয়? 12,757 কিলোমিটার। এবং পোলার ডায়ামিটার অর্থাৎ মেরু অঞ্চলের যে ব্যাস তার দৈর্ঘ্য কত হয়? 12,714 কিলোমিটার।
বোঝা গেছে? তাহলে 12,757 এবং 12,714 এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 43 কিলোমিটার। তাহলে অপশান বি এতে রয়েছে 43 কিলোমিটার, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 43 কিলোমিটার হবে মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য। তোমরা অবশ্যই এই দুটো যে দৈর্ঘ্য ডায়ামিটার ব্যাসটা তোমরা অবশ্যই মনে রেখো, কারণ এইটা থেকেও কোশ্চেন আসে পরীক্ষায়। তাই তোমাদের মনে রাখতে হবে ইকুয়েটরিয়াল যে ডায়ামিটার অর্থাৎ নিরক্ষীয় যে ব্যাস তার দৈর্ঘ্য কত? 12,757 কিলোমিটার। এবং এখানে যে নিরক্ষীয় যে ব্যাসটা রয়েছে, সেই মেরু ব্যাসটা রয়েছে, মেরু ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12,714 কিলোমিটার এবং এদের মধ্যে পার্থক্য 43 কিলোমিটার। নেক্সট 59 নম্বর কোশ্চেনটা দেখো। 9-10-এর এটা জিওগ্রাফি আমরা আলোচনা করছি। জিওগ্রাফি থেকে খুবই ইজি কোশ্চেন এসেছিলো, অবশ্যই এটা জেনারেল স্টাডিজ পার্টে অন্তর্গত, অর্থাৎ তোমাদের জেনারেল পেপার যেটা সকলের জন্য প্রযোজ্য, 40 নম্বরের জন্য দিতে হয়। দেখো, দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ টেকেন অ্যাট হুইচ লংটিটিউড, অর্থাৎ আমাদের যে ভারতের প্রমাণ দ্রাঘিমা কোনটি, মানে প্রমাণ দ্রাঘিমা রেখায় যে সময় হয় সেটাই হচ্ছে আমাদের প্রমাণ সময়। তাহলে প্রমাণ সময় ধরা হয় কোন দ্রাঘিমা রেখায়? 82.5 ডিগ্রি ইস্ট, 78.5 ডিগ্রি ইস্ট, 87.5 ডিগ্রি ইস্ট, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক আনসার হবে 82.5 ডিগ্রি ইস্ট, বা এটা 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট তোমরা বলতে পারো। এই 0.5 ডিগ্রিটাকে আমরা ভাঙলে 30 মিনিট পাবো। তাহলে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাটাই হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা, আর এর যে সময়, এই সময়টাই হচ্ছে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম। এটা উত্তরপ্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো। 60 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়া গ্রিন রিভলিউশন ইজ নোন টু ক্রেডিট টু হোম, মানে ভারতের ক্ষেত্রে যে গ্রিন রিভলিউশন হয়েছিল, এই গ্রিন রিভলিউশন যেটা বিশ্বে শুরু হয়েছিল 1960-এর দশকে এবং ভারতে অর্থাৎ ভারতবর্ষে 1980-র দশক নাগাদ এটা সূচনা হয়েছিল। এবং ভারতের সূচনার ক্ষেত্রে বা ভারতে এই গ্রিন রিভলিউশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কে? তিনি হলেন এম.এস. স্বামীনাথন। অপশান বি, এম.এস. স্বামীনাথন ভারতের গ্রিন বিপ্লবের বা সবুজ বিপ্লবের জনক বলা হয়। তাহলে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, বা ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া যখনই বলে দেবে তখনই এম.এস. স্বামীনাথন হবে। একষট্টি নম্বর প্রশ্ন, হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া ইজ নন অ্যাজ, হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া ইজ নন অ্যাজ, অর্থাৎ ভারতের অফ ইন্ডিয়া বলেছে ভারতের সর্বোচ্চ পর্বত কোনটি, ভারতের সর্বোচ্চ পর্বত কোনটি? সেটা মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, K2, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক আনসার কী হবে? এক্ষেত্রে সঠিক আনসার হবে K2, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2। আর যদি বলে তো ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সেক্ষেত্রে হয়ে যেত কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পৃথিবীর মধ্যে তৃতীয় উচ্চতম শৃঙ্গ, K2 হচ্ছে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। আর পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা খেয়াল রাখতে হবে। আর যখনই অফ ইন্ডিয়া বলা হচ্ছে তখন K2 করতে হবে, যদি ইন ইন্ডিয়া বলতো সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা অ্যান্সার হতো। নেক্সট দেখো 62 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন বা 8 নম্বর প্রশ্ন, কারণ আমরা জানি জেনারেল পেপারের প্রত্যেকটা সাবজেক্ট থেকে 8টা করে কোশ্চেন থাকে, মোট 5টা সাবজেক্ট, 5 × 40। যাই হোক, আজকের ক্লাসের শেষ প্রশ্নটা দেখো, ইন্ডিয়ান কন্টিনেন্ট ওয়াজ আর্লিয়ার পার্ট অফ, অর্থাৎ ভারতীয় যে মহাদেশ, এই কন্টিনেন্ট ভারতীয় মহাদেশটি আগে কি নামে পরিচিত ছিল? গন্ডোয়ানা ল্যান্ড, মানে কার অংশ ছিল? গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল, টেথিসের অংশ ছিল, প্যানজিয়ার অংশ ছিল, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ।
আমরা যদি ইন্ডিয়ান কন্টিনেন্টটা ধরি সেটা অবশ্যই গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং এটা অবশ্যই প্যানজিয়ার অন্তর্গত ছিল। তাহলে আমাদের এক্ষেত্রে দুটো অ্যান্সার হচ্ছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অপশান এ হবে, গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত। এবং প্যানজিয়ারও অন্তর্গত হচ্ছে, কারণ প্যানজিয়াটা ভেঙেই বিভিন্ন মহাদেশগুলো গড়ে উঠেছিল। সেক্ষেত্রে এবার এই কোশ্চেনটা অপশান ডি আমাদের বাছতে হচ্ছে। এবার দেখার যে পর্ষদ কোন উত্তরটা নেয়, কারণ পর্ষদের ওপর নির্ভর করছে ফাইনাল অ্যান্সার কি বেরোলে তবেই আমরা জানতে পারবো পর্ষদ কী বলছে, বা তোমরা কী বলতে চাইছো যে তোমাদের মতে এর অ্যান্সার কোনটা হবে। এটা গন্ডোয়ানা ল্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ 99% অ্যান্সার যদি আমরা ধরি, অবশ্যই 99.9% অ্যান্সার গন্ডোয়ানা ল্যান্ড হবে। এবং এটা প্যানজিয়ারও যেহেতু অন্তর্গত, তাহলে আমাদের অপশান ডিটাও হতে পারে। তোমরা জানাও এই প্রশ্নের অ্যান্সার কোনটা হতে পারে। তা এই ছিল আজকের জিওগ্রাফি কোশ্চেনগুলোর অ্যানালাইসিস ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। নেক্সট দিনে আমরা এর যে সায়েন্সের পার্টটা, সেই সায়েন্সের পার্টটা আলোচনা করব। পাশাপাশি এখান থেকে যে ম্যাথগুলি এসেছিলো, অর্থাৎ যে এলিমেন্টারি যে ম্যাথ, সেটাও আমরা আলোচনা করে দেবো। আমরা টোটাল টিআরই 3.0-তে যা যা পেপারগুলো হয়েছিল, অর্থাৎ 4টি ধাপে পরীক্ষা হয়েছিল, প্রত্যেকটা ধাপের পেপার আমরা অ্যানালাইসিস করে দেবো। এবং টিআরই 2.0 এবং 1.0 কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তার কিছু কিছু পার্ট এখনও বাকি রয়েছে, সেগুলো আমাদের চ্যানেলে সম্পূর্ণভাবে পেয়ে যাবে। এর জন্য আমার চ্যানেলে আলাদা একটা প্লেলিস্ট করা রয়েছে, তোমরা আমার চ্যানেল ভিজিট করো। সেখানে যে প্লেলিস্ট অপশানে গেলে তোমরা বিপিএসসি, সেখানে তোমরা বিপিএসসি প্রিভিয়াস ইয়ার বলে একটা প্লেলিস্ট পাবে। সেইখানে তোমরা সমস্ত ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। এটা আমাদের 38 নম্বর ক্লাস হচ্ছে, 39 নম্বর ক্লাস হচ্ছে। অলরেডি আমরা 38খানা ক্লাস করিয়ে দিয়েছি। তাহলে বুঝতেই পারছো প্রায় 40টার কাছাকাছি আমরা ক্লাস করে ফেলেছি। আমাদের প্রিভিয়াস ইয়ার প্রায় শেষের দিকে, আর গোটা কয়েক পর্ব আমাদের আসবে। তারপর আমরা এক্সপেক্টেড এবং প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। পাশাপাশি আমি বলবো, যারা এই জেনারেল পেপারটাতে 30+ কোর্স করতে চাইছো, তারা আমাদের পেড কোর্স চালু রয়েছে, তোমরা পেড কোর্সে যুক্ত হতে পারো। তার জন্য তোমাদের অবশ্যই 9635950352 এই নাম্বারটাতে কল করতে হবে। এই নাম্বারে অ্যাডমিশনের জন্য তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ। এই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।